সকাল সকাল নিধি তার ডান্স ক্লাসের মেয়েদেরকে প্রোগ্রামের জন্য ডান্স প্র্যাকটিস করাচ্ছিল। আরে বিউটি, তুই ভুল করছিস। ভালো করে রত্নাকে আর মল্লিকাকে ফলো কর, ওরা যেমন করে করছে ওদের মতো কর। এই, তুই সামনে দাঁড়িয়ে থাকবি। তুই যদি ভুল করিস পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। নাচ শেখাতে শেখাতে বেলা 11টা বেজে যায় এবং এমন সময় তার বাড়ি থেকে ফোন আসে। নিধির মা শ্রীজা দেবী তাকে ফোন করে বলেন, কি হলো রে মা, তোকে তো বলেছিলাম 11টার মধ্যে বাড়ি চলে আসবি, তুই কি এখনো ওখান থেকে বেরোসনি? এদিকে পাত্রপক্ষ তোর বাবাকে ফোন করছিল, ওরা 10 মিনিটের মধ্যেই চলে আসবে। মা, তুমি তো জানো আমার ফাইনাল প্রোগ্রাম আর মাত্র 2 দিন বাকি আছে। এই সময় তোমাদেরকে এসব কে করতে বলেছে বলো তো? এখন আরো 10 মিনিট অপেক্ষা করো, আমি বেরোচ্ছি। তুই তাড়াতাড়ি আয় মা, তোর বাবা না হলে খুব রাগ করবে। আর হ্যাঁ, আসার সময় মোড়ের দোকান থেকে জিলিপি আর সিঙ্গাড়াটা নিয়ে আসবি। এই বলে শ্রীজা দেবী ফোন রেখে দেন এবং নিধি সবাইকে ছুটি দেয় আর ডান্স ক্লাস থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। 10 মিনিটের মধ্যে সে বাড়ি এসে উপস্থিত হয়। এদিকে পাত্রপক্ষ অর্থাৎ পাত্র অজয়ের মা সন্ধ্যা দেবীর বড় বৌদি দামিনী, ছোট বোন রূপা এবং পাত্র তাদের বাড়িতে আসে আর কথাবার্তা শুরু হয়। সিঙ্গাড়াটা তো বেশ ভালোই খেতে সুস্বাদু, আর জিলিপিটা আর একটু গরম হলে ভালো হতো। এ কি, আপনারা চায়ে এত বেশি মিষ্টি খান? আমি তো এত মিষ্টি দেওয়া চা খাবোই না, আমার জন্য একটু কম মিষ্টি চা করে আনুন। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমি 2 মিনিটের মধ্যেই তোমার জন্য কম চিনি দেওয়া চা করে নিয়ে আসছি। এই বলে শ্রীজা দেবী কাপ হাতে করে রান্নাঘরে চলে যান এবং আড়ালে দাঁড়িয়ে থাকা নিধি তার পেছন পেছন রান্নাঘরে গিয়ে বলে, এইসব কি মা? এরা পাত্রী দেখতে এসেছে নাকি খেতে এসেছে? আর নতুন একটা মানুষের বাড়িতে গিয়ে এই অশুভ আচরণ কে করে বলতো? জিলিপি ঠান্ডা হয়ে গেছে, চায়ে কম মিষ্টি খায়, বলি এগুলো কি ভদ্র মানুষের আচরণ? আমি তোমাকে বলে দিচ্ছি মা, এরা ভালো মানুষ না, না হলে কেউ এরকম করে বলে বলো? এই, তুই চুপ কর তো, এখন লোকজনের সামনে এসব কথা বলবি না, আর ওদের সামনে ভালোভাবে যাবি, ওরা যেন কোনো রকমের ভুল না ধরতে পারে। দেখো মা, যাদের ভুল ধরার স্বভাব না তারা ঠিক ভুল ধরবেই, তাতে তুমি যতই বলো না কেন। তবে আমি তোমাকে বলে দিচ্ছি ওরা ভালো মানুষ না, তা না হলে চোখ লজ্জার জন্য ওরা এভাবে বলতে পারতো না, বুঝলে? আচ্ছা জ্বালা তো, তোকে যতটা বলা হচ্ছে তুই ততটা কর না। কিছু উল্টো পাল্টা হলে তোর বাবা কিন্তু আমাদের দুজনকেই আস্ত রাখবে না, তোর বাবা রাগ জানিস তো। বাবার কথা শুনে নিধি আর কিছুই বলতে পারে না। এরপর সে সেজে গুজে পাত্রপক্ষের কাছে যায় এবং দেখাশোনার পর্ব শুরু হয়। দিদি, মেয়ে এমনিতে ভালোই, তবে রংটা না বড্ড চাপা আর খুব রোগা। আপনারা মেয়েকে ভালো করে খাওয়া দাওয়া করাতেন না নাকি? সে কি বলছেন দিদি, ও আমাদের একমাত্র মেয়ে, আমরা কেন ওকে ভালো মন্দ খাওয়াবো না বলুন তো? আসলে ও ছোটবেলা থেকে একটু রোগা, তাছাড়া ও ডান্স করে তো মেয়েদেরকে নাচ শেখায়, সারাক্ষণ একটা এক্সারসাইজের মধ্যে থাকে, তাই শরীরে বাড়তি চর্বি জমে না। ও বাবা, আপনার মেয়ে নাচ শেখায়? কই, এই কথাটা তো আপনারা আগে বলেননি। মেয়ে নাচ শেখায় মানে জিনিসটা কিন্তু খুব একটা আনন্দের নয়। মা, এই মেয়ে না আজকে বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছে, 2 দিন পরে দেখবে তোমাদের সবাইকে নাচাবে। যা করবে দেখে শুনে করো, আমার তো খুব একটা ভালো লাগছে না। আমিও তো তাই বলছি, আমি এই রকম ধরনের মেয়েকে আমার বাড়ির বউ করতে পারবো না। আপনারা আমাদেরকে তো আগে বলেননি, গাড়ি ভাড়া, মিষ্টি এইসব করে আমাদের কত টাকা নষ্ট হলো। দেখুন দিদি, আপনারা একটু শান্ত হন, মেয়ে নাচ জানে তো কি হয়েছে, এখন বিয়ে হয়নি তাই এসব নিয়ে আছে, বিয়ে হয়ে গেলে সংসার হয়ে গেলে তখন কি আর এসব করার সময় পাবে নাকি? এসব সামান্য ব্যাপার, এ নিয়ে কোন রকম সমস্যা হওয়ার কথা না। দেখুন দাদা, আমাদের বাড়ির মেয়েরা আর বউয়েরা এরকম না, কিন্তু তারা অনেক ভদ্র আর সভ্য। এরকম অসভ্য মেয়েকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে কখনোই পারবো না। আরে পাড়া প্রতিবেশীর লোকজন সবাই শুনলে না ছিছি করবে। আমার এলাকায় একটা নাম আছে, আমাদের যা বলার বলা হয়ে গেছে, আমাদেরকে এবার উঠতে হবে, এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই বলে পাত্রপক্ষ সবাই উঠে পড়ে এবং কারোর কথা না শুনেই তারা সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় নিধির বাবা সমরবাবু প্রচন্ড রেগে গিয়ে বলেন, দেখলে তো, আমি 10 বছর থেকে বারণ করে আসছি, মেয়েকে নাচ গান শেখাও না, এগুলো মানুষ ভালো চোখে দেখে না, আর তুমি জেদ করে সেই নাচ শেখালে, আজকে নাচের জন্য ভালো একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে গেল। এবারে বাজারে ভালো পরিবার, এত টাকাওয়ালা মানুষ কোথায় পাবো? ছেলে নিজের 4টে ব্যবসা, এবারে বিয়েটা হলে আর ফিরে তাকাতেও হতো না। শোনো বাবা, ওরা না মোটেও ভালো মানুষ না, শুধু টাকা পয়সা হলে কি ভালো মানুষ হওয়া যায়? দেখলে তো ছোট ছোট জিনিস নিয়ে ওরা কত কত শোনাচ্ছিল। ছেলের মাকে দেখে তো আমার একটুও ভালো লাগেনি, আর বোনটা যেন পুরো সিরিয়ালের ভিলেন। ভালোই হয়েছে ওরা নিজে থেকে চলে গেছে, না হলে আমি নিজে ওদেরকে তাড়িয়ে দিতাম।
নিধি এভাবে বললে সমরবাবু তার উপরে আরো বেশি রেগে গিয়ে তাকে জোরে চড় মেরে বলেন, এই জন্যই আমি তোকে সহ্য করতে পারি না। যেদিন থেকে তুই হয়েছিস সেদিন থেকে এই বাড়ির সমস্যা শুরু হয়েছে। তোর মতো সন্তানকে না দিয়ে যদি উপরবেলা একটা আমাকে ছেলে দিত, তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। তোর জন্য চিন্তা করে করে আমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। যা, চোখের সামনে থেকে সরে যা। নিধি কাঁদতে কাঁদতে তার ঘরে চলে আসে। আসলে সমরবাবু এরকমই ছিলেন। ছোটবেলা থেকেই তিনি নিধিকে কড়া শাসনের মধ্যে রাখতেন। তার কারণ এটা ছিল না যে তিনি তাকে খুব ভালোবাসতেন, বরং তার উপর বিরক্তি হয়ে এসব কিছু করতেন। তার আশা ছিল তার একটা ছেলে হবে, কিন্তু নিধি হবার পর তার আর কোনো সন্তান হয়নি এবং এই রাগেই তিনি নিধির কোনো কিছুই সেরকম ভাবে সহ্য করতে পারতেন না। বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয় এবং নিধি প্রায় 2-1 দিন তার ঘর থেকে বেরোয় না। ওদিকে সন্ধ্যা দেবীর বাড়িতে তার বড় বৌমা দামিনী অশান্তি লাগিয়ে রাখে। টেবিলে খাবার সাজিয়ে রাখা আছে, যার যার খিদে পেয়েছে গিয়ে খেয়ে নাও। আমি কিন্তু এবার পার্টিতে বেরোবো, তখন কিন্তু আমাকে আর কেউ কিছু বললে আমি করতে পারবো না। এ কি বৌমা, তুমি আলুর তরকারি আর মুড়ি রেখেছো? কালকেও তো এই একই জিনিস হয়েছিল। রোজ রোজ কি আলুর তরকারি খেতে ভালো লাগে? আজকে তো অন্য কিছু করতে পারতে নাকি? এটা আপনি হোটেল পেয়ে যাননি মা, যে আমি রোজ রোজ আপনার জন্য অর্ডার অনুযায়ী নতুন নতুন খাবার তৈরি করব। বৌদি শোনো, তুমি আমার জন্য স্যান্ডউইচ তৈরি করে দাও, আমি এই আলুর তরকারি খাবো না। তোমার যদি স্যান্ডউইচ বার্গার এসব খেতে ইচ্ছা হয় না, তাহলে নিজে করে খেয়ে নাও। আমাকে না তুমি নিজের কাজের মেয়ে পেয়ে যাওনি যে অর্ডার করবে আর তুমি মুখের সামনে পেয়ে যাবে। দেখলে তো মা, কোন ঘরের মেয়ে এনেছো? সারাক্ষণ মুখে মুখে তর্ক করে, কাজের বেলায় অষ্টরম্ভা। ও বাবা, আমার কাজের ভাসুর রে, নিজে তো সারাদিন পড়ে পড়ে ফোন ঘাটছো, আমাকে আবার কাজ শেখাতে এসেছো? আমার সামনে একদম মুখ খুলবে না, তোমার কীর্তি আমি বাড়ির সবাইকে বলে দেবো, বুঝলে? দামিনীর কথা শুনে রূপা চুপ করে যায়, কিন্তু দামিনী থামে না। আপনাদের সবাই যদি এত ভালো মন্দ খাবার আর সেবা পাওয়ার ইচ্ছা হয়, তাহলে ছোট ছেলের বিয়ে দেন না কেন? বেশ তো আগের সপ্তাহে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম, 1000 রকম খুদ বার করে না বলে এসেছেন। আমার তো মনে হয় আপনি ছেলের বিয়ে দিতেই চান না। বিয়ে দিলে ছেলে হাতছাড়া হয়ে যাবে, টাকা পয়সা পাওয়া যাবে না, সব বউকে দিয়ে দেবে, সেই ভয়ে ইচ্ছা করে দিচ্ছেন না। মা, তুমি ওই মেয়েটাকে না হ্যাঁ বলে দাও, অন্তত রোজ রোজ খাবার সময় এই অশান্তিটা হবে না। এরপর আরো 1 মাস কেটে যায়, কিন্তু অজয়ের জন্য পাত্রী পাওয়া যায় না। এরপর সন্ধ্যা দেবী সমরবাবুকে ফোন করে বিয়ের জন্য রাজি হন। মেয়ের বিয়ের সম্বন্ধ ফিরে এসেছে, এই খুশিতে সমরবাবু তাদেরকে আর কোনো জিজ্ঞাসা প্রশ্ন কিচ্ছু করেন না এবং 1 সপ্তাহের মধ্যেই অজয়ের সঙ্গে নিধির বিয়ে দেওয়া হয়। বিয়ের পর নিধি দ্বিতীয় দিন শ্বশুর বাড়িতে সবার জন্য রান্নাবান্না শুরু করে। এই দেখে দামিনী তার কাছে এসে বলে, আরে নিধি, তোমার রান্না বান্না সব হয়ে গেছে? সকাল সকাল অনেক কাজ করেছো, যাও এবার ঘরে গিয়ে একটু রেস্ট নাও, খাবার সময় আমি তোমাকে ডেকে নেব। নিধি বড় জায়ের কথা শুনে নিজের ঘরে চলে যায়। এদিকে দামিনী সবাইকে বলে যে এই রান্না সে নিজে করেছে আর নিধি এখনো ঘুমাচ্ছে। ওই দেখো কালি, কি ভেবে বউ এনেছি আর কি হয়ে গেল। কোথায় বউ আমাদেরকে সেবা যত্ন করে রান্না করে খাওয়াবে, তা না, ওকেই রান্না করে খাওয়াতে হচ্ছে। ওকে ডাকো, মহারানী উঠে আসুক, আমি ওর ওষুধ দিচ্ছি। নিধি এলে সন্ধ্যা দেবী তাকে বলেন, বলি এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো নাকি গো? ঘুমিয়ে থাকবে আর সবাই তোমার মুখের কাছে খাবার নিয়ে গিয়ে তোমার ঘুম ভাঙার অপেক্ষা করবে? মানে মা, সকালের টিফিন তো আমি। অনেক হয়েছে, সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে, এখন আর তোমাকে না টিফিনের চিন্তা করতে হবে না। বড় বৌমা সব রান্না করেছে, দয়া করে এসে খেয়ে আমাদেরকে উদ্ধার করো। নিধি কি বলবে না বলবে কিছুই বুঝতে পারে না। ওদিকে তার বড় যা মুচকি মুচকি হাসে এবং সব ক্রেডিট সে নিজে নেয়। এই ছিল শ্বশুরবাড়িতে নিধির প্রথম দিন। 1 সপ্তাহ এমনই কাটে এবং রূপা নিধিকে বলে, বৌদি 1 সপ্তাহ হয়ে গেল তুমি কোথাও বেরোনি, চলো আজ আমি তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। নিধিও সরল মনে বেরিয়ে পড়ে। এদিকে রূপা তার বয়ফ্রেন্ড মনোজের সঙ্গে দেখা করতে একটি বারে যায় এবং তার সঙ্গে ডান্স করতে শুরু করে। এসব দেখে নিধি অবাক হয়ে যায় এবং তাকে অনেক করে বাড়ি ফেরার কথা বলে, কিন্তু রূপা তার কথা শুনতে রাজি ছিল না। এদিকে অজয়ের এক বন্ধু রাজীব তাদেরকে দেখে এবং অজয়কে ফোন করে সেখানে ডাকে। অজয় রূপা এবং নিধিকে ডেকে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন রূপা কাঁদতে কাঁদতে বলে, দাদা আমার কোনো দোষ নেই দাদা, বৌদি তো আমাকে জোর করে এখানে এনেছে আর মদ খাইয়েছে আর বলেছে গিয়ে ছেলেদের সঙ্গে ডান্স কর। আমি এত কান্নাকাটি করছিলাম, তাও শুনতে রাজি হয়নি। আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো দাদা, আমি বাড়ি যেতে চাই। এ কি, তুমি এভাবে মিথ্যে বলছো কেন? তুমি তো আমাকে এখানে এনেছো।
অজয় নিধির কোনো কথা শোনে না এবং সবার সামনে তাকে চড় মারে। তারপর তাদেরকে নিয়ে বাড়ি চলে আসে। নিধি কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করে এবং সমস্ত ঘটনা বলে। কিন্তু নিধির মায়ের কিচ্ছু করার ছিল না, কারণ সমরবাবু কখনোই মেয়েকে বাড়িতে এনে বসাতে রাজি না। তাই তিনি তাকে সমস্ত কিছু সহ্য করার কথা বলেন। কিন্তু এই ঘটনার পর নিধি পুরোপুরি পাল্টে যায়। সে বুঝে নেয় যে এভাবে এখানে থাকতে পারবে না। তাই সে সরল থেকে ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে এবং সবার উপরে কথা বলা শুরু করে। সঙ্গে সঙ্গে সে রূপার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং বাড়িতে ডাকে। রূপার বয়ফ্রেন্ড সবার সামনে আসল সত্যি কথাটা বলে, যা শুনে সবার মাথা নত হয়ে যায়। এই দেখুন, আপনাদের মেয়ের কীর্তি সবাই তো দেখে নিল। আমি নাচ শেখাতাম বলে আপনি আমাকে কত কি শুনিয়েছিলেন। আপনার বাড়ির মেয়েরা বইয়েরা নাকি খুব ভদ্র, এবার তার নমুনা তো দেখতেই পাচ্ছেন। আমি একটা কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে আপনারা কেউ যদি আমাকে কিছু বলতে আসেন না, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আমি সোজা থানায় যাব আর আপনাদের সবার নামে রিপোর্ট করে আসব। নিধির এই পরিবর্তন দেখে সবাই খুব ভয় পায়। অজয় তার কাছে ক্ষমা চায় এবং নিধি তাকে শর্ত রাখে যে সে সেদিনই আলাদা হবে। অজয় তার শর্ত মেনে নেয়, কারণ সে জানতো যে সে ভুল করেছে। পরের দিন থেকে নিধি স্বামীকে নিয়ে আলাদা সংসার করে এবং তার বড় জাকে নিজের রান্না নিজেই করতে হয়। ওদিকে শাশুড়িকেও নিজের রান্না নিজেকেই করতে হয়। সবাই ব্যস্ত হয়ে যায়, যার ফলে তারা আর কারোর উপরে অশান্তি অত্যাচার করার কথা ভাবতেই পারে না এবং নিধি সুখে শান্তিতে সংসার করতে থাকে। সুচিত্রা দেবী তার 3 বৌমা অতিনি, মিহু ও পালিকার সঙ্গেই থাকতো। সুচিত্রা দেবীর ছেলেরা বেশিরভাগ সময় বাইরে থাকায় তার 3 বৌমাদের নিয়েই তার সারাদিন কেটে যেত। সুচিত্রা দেবী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও নিয়মানুবর্তিতা মহিলা ছিলেন। তিনি তার কোনো কাজেই নোংরা মহিলা একেবারেই পছন্দ করতেন না এবং সেই কারণেই তার ঘরবাড়ি সবসময় পরিষ্কার ঝকঝকে থাকতো। এমনই একদিন সুচিত্রা দেবী সকালে বাথরুমে গিয়েছিলেন। তখন এ মা, কি অবস্থা! সকাল থেকে দুপুর হয়ে গেল, এখনো বাথরুম পরিষ্কার হয়নি। ছি 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 ছি, এখন এখান থেকে কি বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। এই যে বড় বৌমা, ছোট বৌমা, তোমরা সবাই কোথায়? সুচিত্রা দেবী তখন জোরে জোরে কথাগুলো বলছিল, যার ফলে তার গলার আওয়াজ তার বৌমারাও শুনতে পায়। যেটা শুনে বড় বৌমা অতিনি বলে, এই মেজো, শুনছিস? এই বুড়িটার কি যে করি কিছু ভেবে পাচ্ছি না। প্রতিদিন শুধু শুধু আমাদের পিছনে খিটখিট করে। এদিকে ওর বয়স হচ্ছে, ওর শরীর খারাপ, নিজে ভালো করে দাঁড়াতেও পারছে না, আর ওর সবকিছুই পরিষ্কার ঝকঝকে দরকার। হ্যাঁ, আর বললো না, এর আগে তবু অতটা করতো না, কিন্তু যেই থেকে ছোট বৌমা পালিকা এসেছে সেই থেকে ওর নাক বেড়ে গিয়েছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু এখন আমরা ওর কিছু করতে পারবো না, কারণ ওই ছোট পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, তাই বুড়ি ওকেই বেশি ভালোবাসে। এদিকে সুচিত্রা দেবী টয়লেটের বাইরে দাঁড়িয়ে তখনও চেঁচামেচি করছিল। অন্যদিকে তার বড় 2 বৌমা অতিনি ও মিহু এভাবেই নিজেদের মধ্যে আলোচনা করছিল। তখনই সুচিত্রা দেবীর ছোট বৌমা পালিকা তার কাছে যায় ও সে গিয়ে বলে, মা, আপনি চিন্তা করবেন না, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি, আপনি একটু পরে আসুন, তখন এসে দেখবেন একেবারেই পরিষ্কার ঝকঝকে হয়ে গিয়েছে। হ্যাঁ, সে তো জানি, কিন্তু প্রতিদিন এই কুকর্মগুলো কে করে এটা তো আগে জানা দরকার আছে, তাই না? ওইসব বাদ দিন মা, আপনি গিয়ে স্নান সেরে ফেলুন, আমি এদিকটা দেখে নিচ্ছি। পালিকার কথা শুনে তখন সুচিত্রা দেবী সেখান থেকে চলে যায়। তখন পালিকা তাদের বাথরুম পরিষ্কার করতে থাকে, যেটা দেখে অতিনি মিহুকে বলে, এই মেজো, শোন, এরপর থেকে আমাদের এরকম করলে আর হবে না, কারণ আমরা এক ভেবে করছি, আর ওই ছোট অন্যদিকে শাশুড়ি মায়ের কাছে ভালো হচ্ছে। এখন আমাদের অন্য কিছু প্ল্যান করতে হবে জানিস, যাতে করে শাশুড়ি মা নিজে থেকেই ওই গ্রামীণ গেও ভূতটাকে তাড়িয়ে দেয়। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, আমরা ভেবেছিলাম হয়তো ওকে বেশি কাজ করালে ওই পালিকা এমনিতেই এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু না, এতে করে আমাদেরই ক্ষতি হচ্ছে। আসলে তারা ঠিকই বলছিল, কারণ পালিকা গ্রামের মেয়ে ছিল, আর তার বড় 2 যা শহরের হওয়ায় পালিকার সঙ্গে তারা কখনোই ভালো ব্যবহার করত না, তাকে প্রতি পদে ছোট করার চেষ্টা করত। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সুচিত্রা দেবী তার 3 বৌমাকে ডেকে বলে, এই যে বৌমা, তোমরা শোনো,
আমি কি বলছি, আমি ভেবেছি আমাদের টয়লেটে ওয়েস্টার্ন প্যান লাগাবো, কারণ টয়লেটে নিচু প্যান থাকায় তোমরা প্রতিদিনই নোংরা ময়লা করছো। হ্যাঁ মা, তাহলে তো ভালোই হবে। আমার বাবার বাড়িতেও ওয়েস্টার্ন প্যান আছে, ওতে তো কোনো ঝামেলাই নেই, একবার ফ্ল্যাশ টিপে দিলেই ব্যাস সব ময়লা চলে যাবে। হ্যাঁ, সে আমি জানি, আমায় শেখাতে হবে না। এখন অপরিষ্কার রাখবো মনে করলে তাজমহলকেও অপরিষ্কার রাখা যায়, বুঝেছো? তা তোমাদের সুবিধের জন্যই এরকম করলাম। এই বলে সুচিত্রা দেবী তখন সেখান থেকে চলে যায়। সুচিত্রা দেবী তার কথা অনুযায়ী সত্যিই তাদের বাথরুম পরিবর্তন করে ওয়েস্টার্ন প্যান লাগিয়েছিল, এবং তাতে করে সে ভেবেছিল হয়তো তাদের সমস্যা শেষ হয়ে যাবে, কিন্তু সেটা মোটেও হয়নি। কারণ পরের দিন সকালে যখন সুচিত্রা দেবী বাথরুমে ঢোকে তখন সে আলাদাই কিছু দেখতে পায়। সেখানে পুরো বাথরুমই নোংরা ময়লায় ও পটিতে ভর্তি ছিল, যেটা দেখে সুচিত্রা দেবী বমি করতে থাকে এবং বাইরে এসে বৌমাদেরকে বলে, হে ঈশ্বর, এ কি অবস্থা! আমি ভেবেছিলাম এটা করলে হয়তো আমাদের সমস্যা দূর হয়ে যাবে, বলতেও আমার বমি পাচ্ছে। ছি 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 ছি, এটা কে করলো তোমরা কেউ বলতে পারবে? এটা আবার আপনাকে বলতে হবে নাকি? এটা হয়তো আপনার ওই গ্রামের বৌমারই কাজ, কারণ আপনি তো আমাদেরকে জানেন। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আমি তো দেখলাম ছোটই শেষে বাথরুমে গেল, এখন ও ছাড়া কেই বা এ কাজ করবে? সুচিত্রা দেবীর বড় দুই বৌমা তখন এভাবেই বলছিল, যেটা শুনে সুচিত্রা দেবীরও তখন কিছু বলার ছিল না, কারণ সে নিজেও জানতো যে পালিকাই শেষে বাথরুমে গিয়েছিল। এরপর সে পালিকাকে বলে, ছি বৌমা, ছি, এতটা নির্লজ্জ! এতদিন তুমিই তাহলে এই নোংরা কাজগুলো করতে, তাই তো? আর করবে নাই বা কেন? গ্রামে মাঠে ঘাটে পটি করা অভ্যেস আছে। এখন আমারই ভুল হয়েছিল যে আমি এতদিন তোমাকে ভালো ভাবতাম। তাহলে মা এখন বুঝেছেন তো? এতদিন আপনি শুধু শুধু আমাদেরকে দোষ দিতেন, যেখানে আসল দোষী আপনার সামনেই সাধু সেজে ঘুরছিল। অতিনি ও মিহু সেদিন এভাবেই সুচিত্রা দেবীর সামনে পালিকাকে ছোট করে দেয়, এবং সেগুলো শুনে পালিকারও তখন কিছু বলার ছিল না, কারণ সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। একদিক থেকে তারা ঠিকই বলছিল, কারণ পালিকা সকলেরই শেষে বাথরুমে গিয়েছিল। এরপর সুচিত্রা দেবী এভাবে বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন অতিনি বলে, এই যে ছোট, তুই কি ভাবছিস এরকম কি করে হলো, তাই তো? আসলে আমরা দুজনে তোকে ফাঁসানোর জন্যই এরকম প্ল্যান করেছি। হ্যাঁ ছোট, আর তুই চিন্তা করিস না, এটা প্রতিদিনই তোর সঙ্গে ঘটবে। এখন তোর ভালো সাজার খুব শখ, তাই না? তাহলে দেখ, দিনের পর দিন তুই মায়ের কাছে কেমন খারাপ হয়ে যাস। এভাবেই বলে তখন তার দুই বড় যা সেখান থেকে চলে যায়, এবং তাদের কথাবার্তা শুনে তখন পালিকার মন খুবই খারাপ হয়ে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন পালিকা সকাল সকাল ঘুম থেকে ওঠে, ও সে উঠে মনে মনে ভাবে, না, আমি বরং আজ সকলের আগেই বাথরুমে যাই, তাহলে আমার ঘাড়ে কোনো দোষ আসবে না, আর যদি শেষে যায় তাহলে ওরা আমায় আবারও ফাঁসিয়ে দেবে। এই ভেবে পালিকা তখন বাথরুমের দিকে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে সেখানে তার দুই বড় যা আগে থেকেই দাঁড়িয়ে আছে। এরপর, আরে আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছিস না আমাদের এখানে লাইন আছে? দেখো দিদি, তোমরা প্লিজ আমায় যেতে দাও, আমার খুব জোরে পটি পেয়েছে, এখন না গেলে হয়তো এখানেই হয়ে যাবে। আরে দাঁড়া তো, কিসের এত তাড়া? আমরা এতক্ষণ তোর জন্যই দাঁড়িয়ে আছি, আর তুই এসেই কাজ মিটিয়ে চলে যাবি? এই মেজো, তুই এবারে ভিতরে যা, তারপর আমি যাব। একে এখন কোনো মতেই আগে যেতে দেওয়া যাবে না। এ বাবা, এখন আমি কি করি? মাগো, কি জোরে প্রেশার এসেছে, এখন যদি না বের করি তাহলে হয়তো এখানেই হয়ে যাবে। না, আমি বরং এখান থেকে যাই, কি অন্য কিছু ব্যবস্থা করি। পালিকা তখন এভাবেই মনে করে বাড়ির মধ্যে চলে যায়। ঠিক তখনই রান্নাঘর থেকে সুচিত্রা দেবী হাঁক দেয়, ও সে বলে, এই যে বৌমা, তোমরা সবাই কোথায় গেলে? আমি কখন থেকে একাই রান্না করছি, তোমরা কি আজ কেউ এখানে আসবে না ভেবেছো? হ্যাঁ মা, আসছি। আসলে আমি বাথরুমে এসেছি, আর মিহু বাথরুমে ঢুকেছে, তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি। এখন আপনি ছোটকে ডাকুন, ও বাড়ির মধ্যেই আছে। কেন, ও কি শুনতে পাচ্ছে না নাকি? এখন ওকে আলাদা করে ডাকতে হবে? এই মেয়েগুলোকে নিয়ে আমি আর পারছি না, সকাল থেকে এদের ডেকে ডেকে দিন শেষ হয়ে যায়। ছোট বৌমা, ও ছোট বৌমা। এ বাবা, এখন আমি এবারে কি করব?
এমনিতেই জোরে প্রেশার এসেছে, তার উপরে এখন যদি মায়ের কাছে যাই তাহলে কোথায় ওখানেই পটি হয়ে যাবে। কি করি। পালিকা মনে মনে এসবই ভাবছিল। ঠিক তখনই সে তার সামনে একটি প্লাস্টিক পড়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে সে মনে মনে ভাবে, হ্যাঁ আমি বরং এই প্লাস্টিকেই পটি করি, আর সময় মতো করে এটাকে বাইরে ফেলে দিয়ে আসবো, তাহলে এখন আমার সমস্যা মিটে যাবে। এই বলে পালিকা তখন প্লাস্টিকের মধ্যে পটি করে ও সেটিকে নিয়ে খাটের নিচে রেখে দেয়। এরপর যাতে না গন্ধ বের হয় তার জন্য সে পটিতে বডি স্প্রে লাগিয়ে দেয়। এরপর সে রান্নাঘরে গিয়ে সুচিত্রা দেবীর সঙ্গে কাজকাম করতে থাকে। এর ফলে সেদিনের মতো পালিকার বিপদ কেটে যায়। অপরদিকে তাকে বাথরুমে যেতে না দেখে অতীনি ও মিহু চিন্তায় পড়ে যায় ও তারা বলে, এই মিহু, কি ব্যাপার রে? আজ তো ছোট বাথরুমেই এলো না, ওর কি তাহলে পটি বাষ্প হয়ে উড়ে গেল নাকি? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি, আর তাই নিজেই নোংরা করে নিজেকেই পরিষ্কার করে আসতে হলো। কিন্তু কাল আর মিস করব না, কাল না হয় ওকেই আগে ঢুকতে দেব। হ্যাঁ সে তো কালকের কথা, কিন্তু আজ গিয়ে দেখি চল, ও এখন ওর বাড়ির মধ্যেই পটি করে ফেলেনি তো? হ্যাঁ তাই তো, এখন এটাও তো হতে পারে, আমি তো এটা আগে ভাবিনি। চলো আমাদের গিয়ে একবার দেখা দরকার আছে। এই বলে অতীনি ও মিহু গিয়ে পালিকার ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতে থাকে। ঠিক তখনই তারা খাটের নিচে রাখা প্লাস্টিকটি দেখতে পায়। এরপর অতীনি বলে, এই মিহু দেখ, এই খাটের নিচে খাবার লুকিয়ে রেখেছিল, চল এটাকে আমরা নিয়ে চলে যাই। আমার তো মনে হচ্ছে এর মধ্যে ভালো কোনো খাবার আছে। হ্যাঁ দিদি, আমার তাই মনে হচ্ছে। আর দিদি খাওয়ার সময় আমায় নিশ্চয়ই ডাকবে কিন্তু। আরে বাবা, এখান থেকে তাড়াতাড়ি চল, না তো ও যদি এখন এখানে এসে পড়ে তাহলে বিপদ হয়ে যাবে। এই বলে তারা তখন তাড়াতাড়ি করে প্লাস্টিকটি নিয়ে সেখান থেকে চলে আসে এবং তারা তখন তাদের রুমের মধ্যে ঢোকে। এরপর তারা দেখে তখন সুচিত্রা দেবী আগে থেকেই বসে আছে, যেটা দেখে অতীনি অবাক হয়ে যায় ও সে বলে, এই যে মা, আপনি এখানে, মানে আপনি তো রান্নাঘরের মধ্যে ছিলেন। হ্যাঁ ছিলাম, তাতে কি হয়েছে? আসলে ওখানের পাখাটা আসতে চলছিল, তাই তোমার রুমের মধ্যে এলাম। তা তোমার কোনো অসুবিধা আছে নাকি? না না মা, অসুবিধার কিসের? আপনি বসুন না, বসুন, আমি না হয় মিহুর রুমে গিয়ে বসছি। এই বলে তারা তখন দুজনে সেখান থেকে চলে যায়, কিন্তু তখন তাদের চোখ মুখ আলাদাই ছিল, যেটা দেখে সুচিত্রা দেবীর তাদের প্রতি একটু সন্দেহ হয় ও সে মনে মনে ভাবে, কি ব্যাপার, কি হলো? বড় বৌমারা মনে হয় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, না তো আমায় দেখে এরকম একে অপরের দিকে তাকাচ্ছিল কেন? সুচিত্রা দেবীর তখন এভাবেই মনে মনে সন্দেহ হয় ও সে তাদের পিছু পিছু ঘরের মধ্যে যায় এবং তখন সে অতীনির হাতে প্লাস্টিকটিকে দেখতে পায়। তখন, এই যে বৌমা, তোমরা আমায় লুকিয়ে এখানে কি নিয়ে এলে? ওই তো তোমাদের হাতে কালো প্লাস্টিক আছে, কই দেখি ওতে কি লুকিয়ে রেখেছো? এই বলে সুচিত্রা দেবী তার হাতে প্লাস্টিকটি তুলে নেয়। এরপর সে সেটিকে খোলে, কিন্তু তাতে পটি রয়েছে দেখে সুচিত্রা দেবী অবাক হয়ে যায় ও সে তখন বমি করতে করতে বাথরুমের দিকে ছুটে যায়। এরপর সে গিয়ে দেখে সেখানেও নোংরা ময়লা ভর্তি করা রয়েছে, যেগুলো দেখে সুচিত্রা দেবীর আর কিছুই বুঝতে বাকি থাকে না ও সে তখন বলে, ও তাহলে এতদিন তোমরা দুজনেই এই নোংরা কাজগুলো করছিলে, আর যাতে আমি ছোট বৌমাকে কথা শোনাই সেজন্যই ওর নামে দোষ দিচ্ছিলে। না মা, আপনি ভুল ভাবছেন, আসলে ওই প্লাস্টিকটা আমরা ছোটর ঘর থেকে নিয়ে এসেছি, আর হয়তো ওই এই কাজ করে থাকে। চুপ করো বৌমা, তোমাদের এরকম বলতে লজ্জা করে না? এখন আমায় আর বোঝাতে হবে না, আর আমি জানি ওই সকাল থেকেই আমার সঙ্গে রান্না করছে, এখন ও কখন পটি করলো শুনি? এভাবেই সুচিত্রা দেবী তখন তাদেরকে কথা শোনাতে থাকে, যেটা শুনে তাদেরও তখন কিছু করার ছিল না। এরপর সুচিত্রা দেবী তাদেরকে তাদের নোংরা কৃতকর্মের জন্য সেখান থেকে বের করে দেয় এবং পালিকার কাছে ক্ষমা চাইতে থাকে, যেটা দেখে পালিকাও খুব খুশি হয়ে যায়। একটা প্লাস্টিক তার জীবনটা পরিবর্তন করে দিয়েছিল ও সেটার জন্য সে তার পুরানো সম্মান ফিরে পেয়েছিল। এরপর থেকে তারা দুই শাশুড়ি বৌমাতে সুখে শান্তিতে বাস করতে থাকে।